মাস্টার মশাইকে দিয়ে স্কেচ আর্টিস্ট দিয়ে আঁকিয়ে মেঘনাথ আর অহনাকে হাতে নাতে ধরলো অর্জুন। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে অর্জুন আর উপালি তো গঙ্গার খাতা আরডিআই করে খাতাটাকে বের করেছে। এবার খাতাটা দেখে ওরা গঙ্গার হাতে দিয়েছে। গঙ্গা তো এবার নিজের পরীক্ষার খাতাটা দেখেই পুরো চমকে যায়। বলছে যে এ কি, আমি তো এর থেকে বেশি পাতা লিখেছিলাম। গঙ্গা তো এবার থতমত খেয়ে যায়। অর্জুনকে উপালিকে ডেকেছে। অর্জুন এসেই গঙ্গাকে চুপ করতে বলে। বলছে গঙ্গা, আমি সব কিছু দেখে নিয়েছি। গঙ্গা তো বারবার করে অর্জুনকে বোঝানোর চেষ্টা করছে। অর্জুন তো বারবার করে গঙ্গাকে থামাচ্ছে। বলছে তুমি এখন কোনো কথা বলো না, আমি তো বললাম আমি সব কিছু চেক করে নিয়েছি। অর্জুন তো এবার গিয়ে যাদের থেকে খাতাটার পেপারটা নিয়েছিল তাদেরকে দিয়ে দেয়, দিয়ে বলছে যে আমরা সব পেপার যা দেখার দেখে নিয়েছি। হ্যাঁ, এরপর অর্জুন গঙ্গাকে তো টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে যায়। গঙ্গা তো এবার বাইরে গিয়েই অর্জুনকে বলছি যে স্যার, আপনি তো খাতাটা দেখলেন, আপনার নিশ্চয়ই চোখে পড়েছে, তাহলে আপনি কেন আমাকে থামিয়ে দিলেন, আপনি কেন কিছু বললেন না? অর্জুন তো এবার সরাসরি গঙ্গাকে বলছে, কারণ তুমি পুলিশ নও, আমি পুলিশ। উপালিও তো তখন অর্জুনকে বলছে, হ্যাঁ রে দাদা ভাই, আমি তো ভালো করে দেখলাম যে ভেতরের পাতাগুলো ছেঁড়া ছিল, তুইও নিশ্চয়ই লক্ষ্য করেছিস। অর্জুন তো তখন জানাচ্ছে যে আমি সমস্ত কিছু দেখেছি উপালি, নাম্বারটা আমি ক্যালকুলেট করতে গিয়ে দেখলাম যে ভেতরের কয়েকটা পাতা ছেঁড়া। আমি পরিষ্কার দেখতে পেয়েছি যে কেউ একজন টেনে পাতাটা ছিঁড়ে দিয়েছিল, আর সে পুরো পরিষ্কারভাবে পাতাটা ছিঁড়তেও পারেনি, ওপরের দিকে একটু লেগেছিল। আর যখন পরীক্ষার পাতাগুলোই নেই, তাহলে গঙ্গা নাম্বারটা পাবে কোথা থেকে? গঙ্গার তো এবার মনে প্রশ্ন জাগে। অর্জুনকে গিয়ে জিজ্ঞাসা করছে যে স্যার, তাহলে কি আমার পরীক্ষার পরে কেউ পাতাগুলো টেনে ছিঁড়ে দিয়েছিল? অর্জুন তখন জানাচ্ছে যে সেটা কিন্তু এখন বলা যাবে না গঙ্গা। এটাও হতে পারে যে পরীক্ষা দেওয়ার পর কেউ হয়তো তোমার পাতাগুলো টেনে ছিঁড়ে দিয়েছে, তারপর পরীক্ষকের কাছে গেছে যারা চেক করে। কিন্তু এটাও হতে পারে যে পরীক্ষকের কাছে যাওয়ার পরই কেউ পাতাগুলো ছিঁড়ে দিয়েছে। না না, এবার আমাকে তদন্ত করে দেখতেই হবে। আমাকে মাত্র 2 দিন সময় দাও, কিন্তু তার আগে আমাকে জানতে হবে যে এই খাতাগুলো কোন পরীক্ষকের কাছে গেছিল। কিন্তু ততদিন পর্যন্ত বাড়ির লোক সকলে জানতে পারবে যে আরডিআই করেও আমরা দেখেছি যে গঙ্গা পরীক্ষায় ফেল করেছে, মানে তুমি এরকমভাবেই পরীক্ষা দিয়েছো। গঙ্গা তো এবার অর্জুনকে বলছে, কিন্তু স্যার আমি তো এইভাবে পরীক্ষা দিইনি, আমি আরও পাতা লিখেছিলাম। অর্জুন তখন গঙ্গাকে বলছে, আমি যেটা বলছি সেটা করো। অর্জুন তো এবার উপালিকে বলছে যে উপালি, তুই দেখবি যে বাড়ির কেউ যেন না জানতে না পারে। সকলে এটাই জানবে যে গঙ্গা এরকমভাবে পরীক্ষা দিয়েছে আর ও 28 নাম্বারই পেয়েছে। আমার মনে হচ্ছে সোর্সের মধ্যেই কোনো ভূত আছে। উপালি তো এবার অর্জুনকে বলছে যে দাদাভাই, তুই কি মনে করছিস বাড়ির লোকরাই কেউ এরকম কাজ করেছে? অর্জুন তখন জানাচ্ছে যে সন্দেহ না করে কি কোনো উপায় আছে? এর আগেও গঙ্গার সঙ্গে এরকম অনেক কিছুই হয়েছে। আমাদের বাড়িতে অনেকেই আছে যারা চায় না যে গঙ্গা উঠে দাঁড়াক। তাই এখানে আরডিআই করে আজকে আমরা যা যা জানতে পেরেছি সেটা বাড়ির লোক কেউ জানবে না। আমি আগে জানতে পারি তদন্ত করে যে কে করেছে, কারা করেছে, তারপর একটা কড়া সিদ্ধান্ত নেব। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। অর্জুন, গঙ্গা, উপালি সকলে তো বাড়িতে ফিরে এসেছে। বাড়ির সকলে তো উৎসাহ হয়ে বসেছিল যে গঙ্গার নাম্বারটা জানবে বলে। সিন্ধুজা এবার অর্জুনের কাছে গেছে। অর্জুনকে গিয়ে বলছে যে তা অর্জুন, গঙ্গার পরীক্ষার খাতা আরডিআই করে কি জানা গেল যে গঙ্গা 100-100 পেয়েছে? অর্জুন তো এবার সকলের সামনে নাটক করছে। বলছে না মা, গঙ্গা ফেল করেছে। মেঘনাথ তো এবার নাটক করতে করতে অর্জুনকে বলছে যে যাক, তার মানে শিক্ষা দপ্তর যে কোনো ভুল করেনি সেটা প্রমাণিত হলো। আরে বাবা, শিক্ষা দপ্তর যদি এরকম কাজ করতো তাহলে তো মানুষের ভরসাই উঠে যেত, তাই না? এটুর তো মনে একটু সন্দেহ হয়। অর্জুনকে জিজ্ঞাসা করছে যে অর্জুন, তুই খুব ভালো করে দেখেছিলিস তো যে গঙ্গা সত্যি পাশ করতে পারেনি? অর্জুন এবার কি বলবে। অর্জুন মনে মনে বলছে যে সরি জেঠু, তোমাকে এখন কি মিথ্যে কথা বলতেই হবে আমাকে। জাস্ট কটার দিন তুমি অপেক্ষা করো, সকলের সামনে আমি সত্যিটা টেনে নিয়ে আসবো। অর্জুন তো এবার জেঠুকে মাথা নাড়িয়ে বলছে যে হ্যাঁ, আমি ভালো করে চেক করে দেখেছি। সিন্ধুজা তো এবার অর্জুনকে খোঁটা দিচ্ছে। বলছে কত কাণ্ডটাই না করলে, কিন্তু সমস্ত পরিশ্রম তো জলে গেল অর্জুন। হোনা তো এবার গঙ্গাকে টোন কাটার জন্য জেঠুর কাছে গিয়ে বলছে যে জেঠু, কিছু মনে করো না, আমি একটা কথা বলছি। এই গঙ্গা না ঘিলু বলতে কিছুই নেই। না হলে এত বড় একটা মেয়ে স্কুল ফাইনালে এক্সামে অঙ্কেতে ফেল করে? গঙ্গা তো এবার অহনার কথাটা শুনে আর নিজের রাগ সামলাতে পারে না। যখনই অহনাকে তেড়ে মেরে কিছু একটা বলতে যাবে, সঙ্গে সঙ্গেই তো অর্জুন গঙ্গার হাতটা ধরে নেয়, নিয়ে বলছে যে কোনো কথা এখানে কিন্তু বলবে না। জেঠু তো এবার সকলের ওপর চিৎকার করে বলছে যে অনেক হয়েছে, আমার কিন্তু আর একদম এসব কথাবার্তা ভালো লাগছে না। জেঠু তো এবার গঙ্গার কাছে গেছে, গঙ্গাকে গিয়ে সান্ত্বনা দিচ্ছে। বলছে গঙ্গা, তুই যা করেছিস অনেক ভালো করেছিস, এর থেকে আমি আর বেশি কিছু আশা করছি না। এই বলেই তো ওই জেঠু ওখান থেকে চলে যায়।
এরপর দেখা যাচ্ছে একের পর এক সকলে ওখান থেকে চলে যায়। গঙ্গা তো এবার রেগে মনে মনে গজগজ করছে, বলছে নিহাত স্যার আটকে নিল তাই, নইলে এদের সকলের মুখে না আমি একেবারে ঝামা ঘষে দিতাম। এই সমস্ত কিছুর পেছনে কলকাঠি এরাই নেড়েছে, আমি সব বুঝতে পেরেছি। অর্জুন তো এবার গঙ্গার কাছে এসেছে, গঙ্গাকে বলছে গঙ্গা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না গজর গজর করো না, যাও এক্ষুনি ঘরে চলে যাও, আর আমার একটু কাজ আছে, আমি সেই কাজটা করে আসছি, আর নিজেকে একটু কন্ট্রোল করবে, মাথায় থাকে যেন। অপরদিকে দেখা যাচ্ছে অহনা আর শালময়ীতে একটা ঘরে গিয়ে দুজন ড্রিঙ্কস করছে। শালময়ী তো অহনাকে বলছে যে অহনা জানো তো আজকে ওই বস্তির মেয়েটার জন্য না এত ভালো লাগছে, আনন্দ হচ্ছে, কিন্তু অর্জুনের জন্য একটু খারাপ লাগছে, কতই না চেষ্টা করলো, কিন্তু ও তো বস্তির মেয়ে, বস্তির মেয়েই থাকবে। অহনা তো এবার শালময়ীর কথাগুলো শুনে মনে মনে বলছে যে শালু তো আর জানে না যে কি কি কাণ্ড করতে হয়েছে ওই গঙ্গাকে ফেল করানোর জন্য। শালময়ী তো এবার অহনাকে বুদ্ধি দিচ্ছে, বলছে যে অহনা এটাই কিন্তু সুযোগ, ওই অর্জুন যতই গঙ্গার পাশে পাশে থাকুক না কেন তুমি কিন্তু তোমার জায়গাটা ফাঁকা করে নাও। অহনা তখন নাটক করতে করতে বলছে যে সেটাই তো করতে চাই শালু, ওই ছোট লোক মেয়েটার সঙ্গে না একদম আমার আর কম্পিটিশন করতে ভালো লাগছে না গো। জানো তো শালু, আমার না বসে বসে বোর লাগছে, কিছু একটা করতে ইচ্ছা হচ্ছে। আসলে তখন ড্রয়িং রুমে অর্জুন ছিল, জেঠু ছিল, আরো অনেকে ওখানে ছিল, তাই জন্য না গঙ্গাকে কিছু বলে উঠতে পারিনি। আমার না ওকে অনেক কিছু বলার আছে। কি শালু, তুমি যাবে নাকি ওই মেয়েটার ঘরে, ওকে না অনেক কিছু বলে আসি, ওর জায়গাটা বুঝিয়ে দিয়ে আসি। কালময়ীও তো এদিকে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবে, বলছে চলো লেটস গো। অপরদিকে দেখা যাচ্ছে গঙ্গা তো একটা বই নিয়ে পড়াশোনা করছে, ঠিক তখনই তো অহনা আর শালময়ী সেখানে চলে আসে। অহনা তো এবার গঙ্গাকে টোন কাটছে, বলছে এখনো বই নিয়ে পড়ছো গঙ্গা। গঙ্গা তো ওদের দেখে রেগে যায়, কিন্তু অর্জুনের কথাটাও মাথায় রেখেছে যে কেউ যেন কিছু না জানতে পারে। গঙ্গা তো এবার নিজের মনে মনে বলছে যে কন্ট্রোল গঙ্গা কন্ট্রোল। গঙ্গা তো আর ওদের কোনো কথায় ভ্যালু না দিয়ে আবারও বইটা নিয়ে পড়তে শুরু করে দিয়েছে। শালময়ী তো এবার গঙ্গার কাছে গেছে, গঙ্গাকে গিয়ে বলছে যে সব জায়গা না সবার জন্য শ্যুট করে না গঙ্গা। এবার অহনা এসেই গঙ্গার হাত থেকে বইটা নিয়ে বন্ধ করে দিয়ে বলছে যে থাক আর দেখানো কলে পড়তে হবে না তোমাকে, এবার না তুমি তোমার বাক্স প্যাটরাগুলো গোছাও, এবার তো তোমাকে তোমাদের ওই মেটে গঙ্গার বস্তিতে যেতে হবে। আমি দাঁড়াও তোমার বাক্সগুলো গুছিয়ে দিচ্ছি। ও তোমার তো আবার আদৌ কিছু আছে ঘরে। গঙ্গা তো এবার অহনাকে বলছে যে মানে আপনি কি বলতে চাইছেন। অহনা তখন বলছে ও তুমি মানে বুঝতে পারছো না, আচ্ছা শালু তুমি যাও সব জামা কাপড়গুলো নিয়ে আসো আর আমি ব্যাগটা নিয়ে আসছি। এরপর তো অহনা আর শালু মিলে গঙ্গার সমস্ত জামা কাপড় সুটকেসের মধ্যে ভরতে শুরু করে দিয়েছে। শালময়ী তো নাটক করছে, বলছে ভিখিরিদের জামাগুলো ধরতে না আমার গাটা কেমন ঘিন ঘিন করে। গঙ্গা তো এবার খুব রেগে গেছে, অহনার হাতটা ধরে বলছে যেই আপনি কি করছেন এখানে। অহনা তো এবার গঙ্গাকে জানাচ্ছে যে এইটা অনেক আগে আমার করা উচিত ছিল। গঙ্গা তো এবার রেগে মেগে বলছে যে যান আমার ঘর থেকে, এখান থেকে এক্ষুনি বেরিয়ে যান। অহনা তো গঙ্গাকে সরাসরি বলছে যে এই আমার সঙ্গে না এইভাবে একদম কথা বলবে না। গঙ্গা তুমি তোমার বস্তির লেভেলটা বুঝে গেছো তো, তাই এখান থেকে একদম গলাবাজি করবে না, বেরিয়ে যাও। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে গঙ্গা কি এর উচিত জবাবটা ঠিক দিতে পারবে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানিয়ে যাবেন।